আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুর রহমান রাব্বি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টি বা এই টপিকটা নিয়ে সমস্যায় পড়ো নাই আমার মনে হয় একজন শিক্ষার্থীও খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ আমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী যাদের ভয়ের জায়গা বলো, সমস্যা বলো, একদম বিরক্তির জায়গা বলো, যে টপিকগুলো আছে তার মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু। যে উইথ ক্লু দিয়ে ইংরেজি প্রথম পত্রের 4 নম্বর যে টপিকটা আসে, সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কিভাবে এই বিরক্তিকর টপিক, এই সমস্যা জর্জরিত এই টপিকটাতে ভালো একটা প্রস্তুতি গ্রহণ করা যায়। আর তোমরা যেহেতু কিছুদিন পরেই এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ, বিশেষ করে এসএসসি 26-এর কথা বলছি, তোমাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করছি তোমরা যদি আমাকে আজকের ক্লাসটি যতক্ষণ হবে এই সময়টুকু যদি আমাকে দাও, একটু মনোযোগ দিয়ে যদি তোমরা দাও, তাহলে তোমাদের অনেক বড় একটা হেল্প হবে এবং তোমরা অনেক বড় একটা সমস্যা থেকে আসলে উত্তরিত হবে আমি মনে করছি। তো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে আলোচনা করব ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু। এই টপিকটাতে কিভাবে অনেক বেশি দক্ষ হওয়া যায়, অনেক বেশি ভালো হওয়া যায় এবং কিভাবে আসলে এই টপিকটার প্রস্তুতি গ্রহণ করা যায় যেন আমরা পরীক্ষাতে এই টপিকটাতে ভালোভাবে অ্যান্সার করে আসতে পারি। প্রথমেই তোমাদেরকে বলে নেই এই টপিকটা আসলে পরীক্ষাতে কিভাবে আসে। তোমাদের ইংরেজি প্রথম পত্রের মধ্যে 4 নং আইটেম অর্থাৎ 4 নং কোয়েশ্চেনটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু। এই 4 নং যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটার মার্ক হচ্ছে তোমার 5। অর্থাৎ তোমাকে 10টা শূন্যস্থান সংবলিত একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং ওই প্যাসেজ দেখে ওই প্যাসেজের মধ্যে তোমার 10টা গ্যাপ থাকবে এবং প্যাসেজের উপরে তোমার বক্স করে তোমার বক্সের মধ্যে 12টা শব্দ দেওয়া থাকবে এবং এই 12টা শব্দর থেকে তুমি অর্থবোধক বা অর্থের সাথে সামঞ্জস্য রেখে 10টা শব্দকে 10টা গ্যাপে পূরণ করবা বা বসাবা। এইটাই হলো তোমার কাজ। অর্থাৎ 10টা গ্যাপ থাকবে, 10টা গ্যাপ পূরণ করতে হবে এবং এই 10টা গ্যাপের জন্য তোমাকে 5 নাম্বার দেওয়া হবে। অর্থাৎ প্রতিটি গ্যাপের জন্য 0.5 করে মোট 10টা গ্যাপে 5 মার্ক দেওয়া হবে। ওকে, সো আশা করি প্রশ্নের প্যাটার্নটা বুঝেছো এবং তোমরা প্রশ্নের প্যাটার্ন নিয়ে তোমরা জানো। তারপর আমি একটু আলোচনা করে দিলাম এই কারণে যে তোমাদের মধ্যে হয়তো অনেকে আছো যারা এই ক্লাসটি দেখবা, যারা এসএসসি 26 ব্যাচের না, তোমরা যারা হয়তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়বা বা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা তোমাদের চলছে বা 27 ব্যাচের তোমরা, কিংবা এমনও অনেক কেউ হতে পারো যারা ইন্টার ইন্টার ফার্স্ট ইয়ার এখনও ভর্তি হও নাই, এসএসসি পরীক্ষা দিয়েছো, সামনে ভর্তি হবা। সো সেজন্য পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিলাম। এখন আসো এই টপিকটাতে আসলে ভালো করতে আসলে কি করতে হবে, এইটা হচ্ছে মূল বিষয়। দেখো, এই ধরনের টপিকের প্রস্তুতির জন্য কিছু কৌশল অবলম্বন করা দরকার। এই কৌশলগুলো আসলে কি হতে পারে? প্রথমত তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই যে উপরের অর্থাৎ বক্সের মধ্যে যে ওয়ার্ডসগুলো তোমার দেওয়া থাকবে, তোমার প্রথম কাজ হচ্ছে প্রথমে প্রশ্নটা পাওয়ার পর যখন তুমি এই টপিকটাতে অ্যান্সার করতে যাবা তখন তোমার কাজ হলো শব্দের অর্থগুলো বোঝার চেষ্টা করা। প্রথম কাজ কি? তাহলে প্রথম কাজ সেটা হচ্ছে এই বক্সের যে শব্দগুলো আছে, বক্সের ওয়ার্ডগুলোর মিনিং বুঝতে চেষ্টা করা। বক্সের ওয়ার্ডসমূহের মিনিং বোঝা, বক্সের ওয়ার্ডসমূহের অর্থ বোঝা বা মিনিংগুলো বুঝতে চেষ্টা করা। আচ্ছা, তাহলে এখন আসো কিভাবে আমরা আসলে এটা করব। দেখো, এখানে 12টা শব্দ দেওয়া আছে। এখানে মোট 12টা বক্সের মধ্যে 12টা শব্দ দেওয়া আছে। তাহলে প্রথম আমার যে কাজ সেটা বক্সের ওয়ার্ডসমূহের অর্থ বুঝতে হবে। তাহলে আমি চেষ্টা করি। দেখো, আমরা প্রথমে দেখি ইভেন, এখানে লেখা আছে ইভেন। তাহলে ইভেন অর্থ কি আসলে?
ইভেন অর্থ হচ্ছে এমন কি, ইভেন অর্থ কি এমন কি। তারপরে আছে রান, রান অর্থ হচ্ছে দৌড়ানো, রান অর্থ হচ্ছে দৌড়ানো। তারপরে হচ্ছে শো, শো অর্থ হচ্ছে আমরা কাউকে কোনো কিছু শো অফ করি অর্থাৎ দেখাই, প্রদর্শন করা। তারপর হচ্ছে ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে দূরত্ব, হ্যাঁ ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। তারপর হচ্ছে চ্যানেলস, চ্যানেল মানে হচ্ছে ধরো চ্যানেলই বলতে পারি এখানে। ওয়াচ, ওয়াচ অর্থ হচ্ছে দেখা। তারপরে হচ্ছে ভ্যারি, ভ্যারি মানে হচ্ছে এটা আমি বলি না একটার সাথে একটা ভ্যারি করে মানে ভিন্নতা, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনফরমেশন মানে তথ্য। এরপরে হলো সেট, সেট মানে হচ্ছে আমরা সেট অর্থ একটা কোনো একটা ডিনার সেট, তারপর হচ্ছে কোনো কিছুর একটা সেট বলতে পারি মানে একটা জিনিসের সমষ্টি বা কোনো একটা যন্ত্র এটা বলতে পারি। অথবা এটাকে অনেকগুলো অর্থে সংজ্ঞায়িত করা যায়, কোনো একটা যন্ত্র হতে পারে বা কোনো একটা ডিভাইস হতে পারে, কোনো একটা ডিভাইসকে আমরা সেট বলি, অথবা হচ্ছে কোনো কিছুর সমষ্টি হতে পারে। যেহেতু এখানে আমরা ধরে নিলাম এটার অর্থ হচ্ছে কোনো যন্ত্র বা ডিভাইস কিংবা কোনো কিছু সেট, আমরা প্যাসেজ পড়ার পরে এটার অর্থটাকে পুরোপুরি আলাদা করব। এরপরে হচ্ছে বিকাম, বিকাম মানে হচ্ছে হওয়া বা পরিণত হওয়া এরকম বোঝায়। এরপরে হচ্ছে তোমার প্রোগ্রাম, প্রোগ্রাম মানে হচ্ছে অনুষ্ঠান, প্রোগ্রাম এগুলোই বোঝায়। ওকে, তারপর সোর্স, সোর্স অর্থ কি উৎস মানে যেখান থেকে এটা আসছে। সো আমরা মোটামুটি এখানে 12টা শব্দের অর্থ বুঝে গেলাম। খেয়াল করো ভালো করে, এখানে কিন্তু আমরা 12টা শব্দের অর্থ হচ্ছে বুঝে গেলাম। এখন একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষায় যে প্যাসেজটা তোমার আসবে, পরীক্ষায় যে প্যাসেজটা তোমার আসবে সেই প্যাসেজটার হয়তো তুমি এই যে 12টা শব্দ দেওয়া থাকবে সবগুলোর অর্থ নাও বুঝতে পারো বা তুমি নাও পারতে পারো বা তোমার নাও মনে থাকতে পারে। হয়তো এমন হতে পারে যে 12টা শব্দের মধ্যে তুমি 6টা শব্দের অর্থ পেরেছো আর 6টা শব্দের অর্থ কি হবে তুমি সেটা বুঝতেছো না। তবে তোমাদেরকে একটু বলে রাখি, সাধারণত বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে তোমার পরিচিত ওয়ার্ড থাকবে। মানে একটু পড়াশোনা যদি তুমি করো তাহলে তুমি বুঝতে পারবা যে বেশিরভাগ শব্দই হচ্ছে সহজ সহজ শব্দ থাকবে যেগুলোর অর্থ ইজিলি তুমি বুঝতে পারো। মানে এখানে কঠিন শব্দের সংখ্যা তুলনামূলক কম থাকবে। তাহলে আমার একটা কাজ আমার শেষ হয়ে গেল। এবং দুই একটা যদি কঠিন আসে, এখন ধরো তুমি 12টার মধ্যে 2টা বা 3টা শব্দ একটু ডিফিকাল্ট হলো, তুমি সেগুলো বুঝতে পারছো না, সেগুলো তুমি বুঝার দরকার নেই, সেগুলো না বুঝলেও তুমি আসলে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যান্সারটা করে আসতে পারবা। আচ্ছা, তো যে কয়টাই তুমি পারো সেই কয়টাই আসলে অর্থ বোঝার চেষ্টা করবা, সেগুলোর অর্থগুলা বা তুমি প্রশ্নের মধ্যে হচ্ছে তোমার যদি মনে না থাকে তাহলে তুমি একটু লিখে রাখতে পারো পেন্সিল দিয়ে, সেটা তোমার যদি মনে না থাকে। ওকে, সো আমরা প্রথম কাজটা আমরা করতে পেরেছি, প্রথম কাজ আমাদের শেষ। এবার আসো 2 নম্বর স্টেপটা আসলে কি হবে। আমরা অর্থ বুঝলাম, দ্বিতীয় স্টেপ হবে তোমার যে তুমি হচ্ছে যে প্যাসেজটা তোমার দেওয়া থাকবে এই প্যাসেজটাকে একবার রিডিং দেওয়া, অর্থাৎ তোমার যে প্যাসেজটা বা যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটাকে ভালো করে একবার রিডিং দিতে হবে। এখন রিডিং তুমি কেন দিবা, রিডিং দিয়ে তুমি বুঝবা আসলে টপিকটা আসলে কি, মানে এটার বিষয়বস্তু কি বা এটা কি বিষয় নিয়ে আসছে বা এটার টপিকটা কি, এটা কি কোনো গল্প আকারে আসছে নাকি কোনো হচ্ছে এটা একটা স্বাভাবিক টপিক আসছে। মানে তাহলে যদি কোনো গল্প আকারে আসে তাহলে কি হবে, যদি কোনো গল্প আকারে আসে বা কোনো ঐতিহাসিক কোনো ঘটনার বিবরণ থাকে তাহলে অবশ্যই এটার মধ্যে বেশিরভাগ যে ওয়ার্ড যেগুলো যে ভার্ব হবে সে ভার্বগুলো আবার পাস্ট ফর্মে হবে, তার মানে অতীত বুঝাবে, অতীত হলে ভার্বের ফর্মটাও সেরকম হবে। আর যদি একটা সাধারণ বিষয় আসে তাহলে সাধারণ বিষয়টাকে হচ্ছে আমরা সহজে রিলেট করতে পারবো এবং সেটা হচ্ছে বেশিরভাগই প্রেজেন্টে হয়। যেহেতু শুধু এখানে ভার্ব থাকবে না, অন্যান্য ওয়ার্ডে থাকবে, যেগুলো ভার্ব হবে সেগুলো হচ্ছে প্রেজেন্টে হবে। সে যাই হোক, তাহলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে প্যাসেজটা আমি পড়বো এই কারণে, প্যাসেজটা পড়ে আমি বুঝবো এখানে মূলত হচ্ছে আমার কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বা কী বিষয়টা এখানে এসেছে সেই বিষয়টা বোঝার জন্য। এবং আরেকটা জিনিস বুঝবো, প্যাসেজটার মধ্যে আমার কয়টা সেন্টেন্স আছে। দেখো এই কথাগুলো তোমাকে কেউ বলবে না, এই প্যাসেজটার মধ্যে কয়টা সেন্টেন্স আছে এটাও তোমাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে সেটা একটু পরে বলছি। তাহলে আমাদের দ্বিতীয় যে কাজ সেই কাজটা হচ্ছে প্যাসেজ রিডিং দেওয়া। তাহলে প্যাসেজ আমি কেন রিডিং দিব সেইটা আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। তাহলে প্যাসেজ কী করা, রিডিং দেওয়া। ওকে, প্যাসেজটা হচ্ছে রিডিং দেওয়া, আমরা একটু প্যাসেজটা একটু রিডিং দিব। তো চলো আমরা আমাদের এখানেও এই কাজটা একটু করি। হ্যাঁ, তো দেখো এখানে কি বলা হয়েছে, টেলিভিশন হ্যাজ ড্যাশ দ্য মোস্ট কমন অ্যান্ড widespread dash of entertainment of the present world। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমার একটা সেন্টেন্স।
আমরা জাস্ট সেন্টেন্সটা গুনবো, আর এই সেন্টেন্সটা পড়েই কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে এই প্যাসেজটা হচ্ছে মূলত টেলিভিশন নিয়ে আসছে। তাহলে তোমাদের সাধারণত পরীক্ষার হলে প্যাসেজের প্রথম ওয়ার্ডটা দেখেই তুমি আসলে বুঝতে পারবা যে এটা আসলে কোন বিষয় নিয়ে আসছে। তাহলে আমরা একটু এবার দেখি এই প্যাসেজটা টেলিভিশন সম্পর্কে তো এসেছে, আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার আমাকে একটু বুঝতে হবে টেলিভিশনের কোন দিকগুলোকে আসলে এখানে প্রেজেন্ট বা এখানে তুলে ধরা হয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা বুঝলাম। এখানে একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে বলা হয়েছে যে টেলিভিশন হচ্ছে একটা মোস্ট কমন একটা এবং সবচেয়ে বেশি বিস্তৃত, ওয়াইড স্প্রেড মানে হচ্ছে বিস্তৃত। চেষ্টা করবা প্যাসেজের যে সেন্টেন্সগুলো থাকবে ওই সেন্টেন্স বা প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডসগুলো থাকবে সেই ওয়ার্ডসগুলোর মিনিংটা বোঝার জন্য। আবার ধরো তুমি ইন্ডিভিজুয়াল কোনো ওয়ার্ড বুঝো না, ধরো এখানে একটা সেন্টেন্স আছে টেলিভিশন হ্যাজ ড্যাশ দ্য মোস্ট কমন অ্যান্ড ওয়াইড স্প্রেড ড্যাশ অফ দ্য এন্টারটেইনমেন্ট অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ড। তুমি আলাদা আলাদাভাবে কিছু ওয়ার্ডের অর্থ নাও জানতে পারো, তখন তুমি চেষ্টা করবে মিনিমাম যে পুরো সেন্টেন্সটার একটা অর্থ কী দাঁড়ায়। তাহলে এখানে এমন কিছু বলছে যে আমি বোঝার জন্য বলছি যে ধরো তুমি এটা বুঝতেছো না যে এখানে এন্টারটেনমেন্ট অর্থ কী। যদি আমরা সবাই জানি এন্টারটেনমেন্ট অর্থ কী, আমি জাস্ট বোঝার জন্য বলছি, বারবার বলছি আমি বোঝার জন্য বলছি যে এন্টারটেনমেন্ট অর্থ কী আসলে আমি জানি না। তাহলে আমি কী করার চেষ্টা করবো, আমি চেষ্টা করবো টেলিভিশন হ্যাজ দ্য মোস্ট কমন অ্যান্ড ওয়াইড স্প্রেড অফ এন্টারটেনমেন্ট অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। আমি প্রেজেন্ট ওয়ার্ল্ডের অর্থ তো মোটামুটি বুঝি, তাহলে বুঝতে পারতেছি এমন কিছু বলছে যে বর্তমান বিশ্বের মধ্যে টেলিভিশন একটা কমন জিনিস হয়ে যাচ্ছে। তাহলে এখন কমন জিনিসটা কিসের, আমি তো এটার অর্থ জানি না, কিন্তু আমি তো বুঝতে পারতেছি এটা এন্টারটেইনমেন্ট। তাহলে এন্টারটেইনমেন্টের একটা কমন জিনিস হয়েছে এবং সবচেয়ে বেশি ছড়িয়ে ছিটিয়ে মানে বিস্তৃত একটা ডিভাইস হচ্ছে টেলিভিশন। বুঝতে পেরেছি, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে একটা সেন্টেন্স। এবার দেখো 2 নম্বর বাক্যটা কি বলছে, এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট অন নিউমেরিয়াস ড্যাশ। তাহলে আমরা বুঝতে পারছি এ ওয়াইড রেঞ্জ, সাবজেক্টটা ধরার চেষ্টা করো। এ ওয়াইড রেঞ্জ, ওয়াইড বিস্তৃত মানে একদম সুবিস্তৃত, হ্যাঁ একদম বিস্তৃত প্রোগ্রামস, ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস বলছে এখানে। তাহলে প্রোগ্রাম মানে আমরা সবাই মোটামুটি জানি যে অনুষ্ঠান, অনেকগুলো অনুষ্ঠানের কথা বলছে এখানে। এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস মানে অনেকগুলো অসংখ্য অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তার মানে এখানে অনুষ্ঠান রিলেটেড একটা বাক্য আসছে, 2টা সেন্টেন্স। 3 নম্বর বাক্যটা দেখো, অলমোস্ট এভরি মিডল ক্লাস অ্যান্ড ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিজ হ্যাভ আ টেলিভিশন সেট টুডে। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি প্রায় মানে হচ্ছে অধিকাংশ মিডল ক্লাস পরিবারের যা মানুষজন আছে প্রায় প্রত্যেকে, এবং ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিজ হ্যাভ মানে ওয়ার্কিং ক্লাস যারা শ্রমজীবী বা কর্মজীবী মানুষজন আছে তাদের সবারই হচ্ছে টেলিভিশন সেট আছে। এটা বোঝা যাচ্ছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর অর্থ তো আমরা জানি। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে অলমোস্ট মানে মিডল ক্লাস এবং হচ্ছে ওয়ার্কিং ক্লাস যে ফ্যামিলিগুলো আছে তাদের হচ্ছে এই টেলিভিশন সেট মানে তাদের প্রত্যেকের বাসায় হচ্ছে আছে, এটা বোঝাচ্ছে। ওকে, সো আমরা 3 নম্বর সেন্টেন্সটা বুঝলাম। 4 নম্বর সেন্টেন্সে আসো, টেলিভিশন ড্যাশ আর নট অনলি এনজয়েবল বাট অলসো হাই এডুকেটিভ। কোনো বাক্যে নট অনলি বাট অলসো থাকলে আমরা বুঝতে পারি যে এখানে বোঝাচ্ছে যে হচ্ছে 2টা বিষয়, শুধু এটাও না ওটাও আছে। তাহলে এখানে ওই দিক থেকে আমরা অর্থটা বুঝবো যে টেলিভিশন হচ্ছে এখানে নট অনলি হাই এনজয়েবল, এনজয় মানে আমরা জানি সবাই, তার মানে এটা হচ্ছে আনন্দদায়কও না শুধু, বরং আরও হচ্ছে হাইলি এডুকেটিভ শব্দের অর্থ আমরা জানি। সো এডুকেটিভ মানে হচ্ছে শিক্ষণীয়। ওকে, তারপর দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ টেলিভিশন ইজ ইউজড ফর ড্যাশ লার্নিং। তাহলে ইউজ মানে ব্যবহার করা হয়, এটা বোঝা যাচ্ছে। ফর মানে জন্য, ড্যাশ লার্নিং তার মানে কোনো একটা কিছু শেখার উদ্দেশ্যে এখানে এটা ব্যবহার করা হয়, এটা আমরা বুঝতে পারতেছি। তারপরে হচ্ছে তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 নম্বর বাক্যটা দেখো, কোর্সেস ড্যাশ বাই দ্য ওপেন ইউনিভার্সিটি, যে মুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলোকে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বলি, উন্মুক্ত যে বিশ্ববিদ্যালয় বলে আর কি, ওপেন ইউনিভার্সিটি আর ড্যাশ অন বিটিভি বাংলাদেশ টেলিভিশন। সো এটা এখানে আরেকটা ছোট্ট সেন্টেন্স আসছে, বিভিন্ন কোর্স থাকে এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কোর্স যেগুলো ভিটিভির মধ্যে দেওয়া হয়, এখন দেওয়া হয় কিনা বলতে পারবো না, বাট বিটিভিতে কিন্তু এগুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনেকগুলো কোর্স ফ্রিতে দেখানো হয়। সো এইটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। তাহলে কয়টা হলো, 7টা। এরপরে দেখো সর্বশেষ যে বাক্যটা আছে, সেভারাল চ্যানেলস লাইক দ্য ডিসকভারি অ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলস টেলিকাস্ট হাইলি ড্যাশ প্রোগ্রামস। তার মানে জিওগ্রাফি, ডিসকভারি কিছু কিছু চ্যানেলের উদাহরণ এখানে আসলে দেওয়া আছে।
তাহলে দেখো এই পুরো বাক্যটাতে আমরা আসলে কয়টা সেন্টেন্স খুঁজে পেলাম। আমরা এই পুরো হচ্ছে প্যাসেজটাতে, এই পুরো প্যাসেজটাতে আমরা মোট 1 2 3 4 5 6 আমরা 7টা বাক্য খুঁজে পেলাম পুরো প্যাসেজে। তাহলে আমাদের টোটাল সেন্টেন্স হচ্ছে কয়টা? 7টা। তার মানে 7 সেন্টেন্স, 7 সেন্টেন্স। ওকে, 7টা বাক্য আমরা খুঁজে পেলাম। আচ্ছা, এখন আমরা 2 নম্বর ধাপটা কমপ্লিট করে ফেললাম। 2 নম্বর ধাপ কমপ্লিট করার মাধ্যমে আমরা মোটামুটি বুঝে গেছি এইটার বিষয়বস্তু কি, আমরা বুঝে গেছি হচ্ছে এইটার মধ্যে কয়টা সেন্টেন্স আছে, এবং আমরা বুঝে গেছি হচ্ছে মোটামুটি এইটার মিনিংটা কি, মানে প্রত্যেকটা সেন্টেন্স আসলে কি কি জানতে চাইছে। তাহলে এবার আমাদের এই 2টা কাজ যদি কমপ্লিট হয়ে যায়, তোমাকে আমি আবার বলছি বাসায় এই বিষয়গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো। আমি বারবার বলছি এই ক্লাসের টেকনিকগুলো অবলম্বন করলে তুমি এই উইথ ক্লু যে দুর্ধর্ষ টপিক তোমাদের জন্য, এই টপিকে চূড়ান্তভাবে তুমি ভালো করবে ইনশাআল্লাহ, এবং তোমার যে প্রিপারেশন নিতেও দেখবে আনন্দ লাগবে। আমরা মূলত হচ্ছে কঠিন বিষয়গুলোকে অ্যাভয়েড করে যাই এই কারণে যে আমরা কঠিন বিষয়গুলোকে আয়ত্ত করার কৌশলটা নিয়ে গবেষণা করি না। কঠিন বিষয়গুলো আসলে আয়ত্ত করা হচ্ছে সহজ, কিন্তু একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এখানে একটু রিসার্চ করতে হয়, ওখানে হচ্ছে একটু গবেষণা করতে হয়, এবং ওখানে ভালোভাবে হচ্ছে একটু সময় দিতে হয়। তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে ওই বিষয়টা সবচেয়ে ফেভারিট বিষয়গুলোর মধ্যে একটা হয়ে যায়। সুতরাং কঠিন টপিক দেখলেই হচ্ছে ভয় পাবা না, ঠিক আছে? এখন আসো, 2টা কাজ আমার করা শেষ। এরপরে আমরা আসলে কি করব? এরপরে আমরা কি করব সেটা ব্যাখ্যা করার আগে তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। ক্লাসের ফাঁকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, তোমরা যারা ইউটিউবের সদস্য আছো, ইউটিউবের মধ্যে আছো, তোমরা যারা ইউটিউবে ক্লাস করছো কিংবা ফেসবুকে ক্লাস করছো, তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা জানো এসএসসি 26 ব্যাচের পরীক্ষা কিন্তু আগামী মাস থেকে শুরু হচ্ছে। তো তোমরা যারা এসএসসি 26 ব্যাচের আছো, তোমরা অনেকেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছো, এবং এসএসসির পরেই তোমরা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবা। কিন্তু দেখো, অ্যাডমিশন টেস্টের সময় হচ্ছে মাত্র 3 মাস। তো এই স্বল্প সময়ে তুমি তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতিটাকে আসলে কিভাবে নিবা? তোমার অবশ্যই হচ্ছে গোছানো পড়াশোনা হতে হবে, তোমার পড়াশোনাটা অবশ্যই হচ্ছে স্মার্ট হতে হবে। আর স্মার্ট প্রিপারেশান নেওয়ার জন্য আসলে কি করতে হয়? স্মার্ট প্রিপারেশান নেওয়ার জন্য একটা স্মার্ট গাইডলাইনের প্রয়োজন হয়। স্মার্ট প্রিপারেশান নেওয়ার জন্য একটা স্মার্ট ডিরেকশনের প্রয়োজন হয়। সেই ডিরেকশন হতে পারে তোমার E2M। এই E2M থেকে আমরা, এবং বিশেষ করে আমি, তোমাদেরকে হচ্ছে এই গাইডলাইনটা আসলে দিব। কিভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়, এবং কিভাবে স্বপ্ন পূরণ করতে হয়, এবং কিভাবে হচ্ছে এই মাত্র 3 মাসে MCQ এবং লিখিত, অনেকে MCQ পরীক্ষায় যথেষ্ট ভালো করে কিন্তু লিখিত পরীক্ষায় গেলে ফেল করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত কয়েক বছরের এরকম অসংখ্য উদাহরণ আছে। সুতরাং তোমার স্বপ্নকে যদি সত্যি বাস্তবায়ন করতে চাও, তাহলে তুমি E2M-এর আমরা আয়োজন করতে যাচ্ছি, বা আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রার্থীদের জন্য ডেল্টা ফোর্স কোর্স নামে একটা কোর্স আমরা চালু করেছি। সেই কোর্সটার ক্লাস শুরু হবে হচ্ছে 10ই আগস্ট থেকে, তোমাদের পরীক্ষার পরে। তাহলে কেন এত তাড়াতাড়ি ভর্তি শুরু? কারণ হচ্ছে, তোমরা যদি এখন ভর্তি হও, তাহলে তোমাদের যে এসএসসি পরীক্ষা আছে সামনে, সেই এসএসসি পরীক্ষার মধ্যেও কিন্তু আমরা ক্লাস নেব, অবশ্যই এসএসসি পরীক্ষার ক্লাস নেব। এখন তোমরা ভর্তি হলে এখনই তোমরা আমাদের হচ্ছে গ্রুপে অ্যাড হতে পারবা। সেখানে তোমাদেরকে হচ্ছে এসএসসি পরীক্ষার বিশেষ বিশেষ বোনাস ক্লাসগুলো একদম ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেবো আমরা, এবং দিয়ে দিচ্ছি অলরেডি। যারা ভর্তি হয়েছে সবাইকে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকে ভর্তি হওয়া শুরু করেছে, এবং আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা কিন্তু এগুলো প্রোভাইড করছি, এবং লাইভ ক্লাস নিচ্ছি এসএসসি ফাইনাল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য। সুতরাং তুমি এখন ভর্তি হলে তোমার এক্সট্রা লাভ হচ্ছে, তুমি এসএসসি পরীক্ষার জন্য যে তোমার এলিমেন্টসগুলো দরকার, শেষ সময়ে গোছানো যে সাজেশনগুলো দরকার, সেটা তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে। এটা হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট। কারণ পরে ভর্তি হলেও তোমাকে এই ফি দিয়ে ভর্তি হতে হবে। তাহলে এখন ভর্তি হয়ে তুমি 1 টাকায় এক ঢিলে 2 পাখি মারিয়ে ফেললা, তাহলে তোমার 2টা লাভ হলো। তাহলে এবার আসো, এই কোর্সে আসলে তোমাদের কি থাকবে? অ্যাডমিশন টেস্টে যে একটা কোর্স আমরা লঞ্চ করেছি, এই কোর্সে আসলে কি থাকবে একটু দ্রুত বলি। এই কোর্সে থাকবে হচ্ছে তোমরা বাংলা এবং ইংরেজি দুটো বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি, অর্থাৎ বাংলা ইংরেজি দুটো বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতির হবে শুধু MCQ প্রস্তুতি না,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা হয়, সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হবে, অর্থাৎ এমসিকিউ লিখিত দুইটা একসাথে। তো কী কী থাকছে আর, সেখানে মোট ক্লাস হচ্ছে 60টি ক্লাস থাকবে এবং হচ্ছে মোট ক্লাস টেস্ট হচ্ছে 60টি ক্লাস টেস্ট থাকবে, মানে 60টা ক্লাস এবং 60টা ক্লাস টেস্ট থাকবে। তারপরে হচ্ছে সাপ্তাহিক টেস্ট মোট হচ্ছে 12টা, প্রতি সপ্তাহে একটা করে, মোট 12টা হচ্ছে 12টা সাপ্তাহিক টেস্ট থাকবে। ফুল মডেল টেস্ট হচ্ছে 4টা। এই যে কোর্স, এই কোর্সের কোর্স ফি হচ্ছে, কোর্স ফিটা এত অল্প, মানে আমি এমসিকিউ লিখিত দুইটা মিলায়া যে কোর্স ফি, এটা তোমরা বুঝবা। এবং তোমাদের কাছে আমি আবার বলছি যে ভাইয়া পড়াচ্ছি, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের পড়া মানে আমার পড়ানো দেখে তুমি ভর্তি হও, আমার ইফোর্ট দেখে তুমি ভর্তি হও, তোমার ক্লাস ভালো লাগা দেখে তুমি ভর্তি হও। এবং এগুলো বিবেচনা করে তোমার কাছে যদি মনে হয়, মানে দেখবা তোমার কাছে মনে হবে যে এটা যত সামান্য এবং খুবই অল্প টাকা, সেটা হচ্ছে পুরো কোর্সটা হচ্ছে 2499 টাকা, অর্থাৎ 2500 টাকা। সো এই 2499 বা 2500 টাকায় তুমি পুরো অ্যাডমিশন জার্নির সব কিছু পেয়ে যাচ্ছ ইউটিউবের কাছ থেকে। এবং এখন যদি তুমি ভর্তি হয়ে যাও, তাহলে তুমি আরও যেটা পেয়ে যাচ্ছ বোনাস হিসাবে, এসএসসি পরীক্ষা পর্যন্ত সকল এসএসসির পরীক্ষার জন্য যে সুপার ক্লাসগুলো, সেগুলো একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। সুতরাং 2500 টাকা দিয়ে তুমি তোমার এসএসসি জার্নি শেষ করবা, অ্যাডমিশনের জার্নি শেষ করবা, এবং তোমার স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সম্ভাবনা তৈরি হবে ইনশাল্লাহ। তাহলে এবার তুমি ভাবো, এই 2500 টাকা তোমার কাছে বেশি, নাকি তোমার কাছে মনে হয় যে 2500 টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে তুমি 2.5 লাখ টাকার উপকার তুমি নিতে পারবা? তো ভেবে তোমরা হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা হচ্ছে তোমাদের 01810813433, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কল করতে পারো, অথবা হচ্ছে তোমরা মেসেজ দিতে পারো, ঠিক আছে? আর কমেন্ট বক্সে আমি হচ্ছে একটা টেমপ্লেট মানে হচ্ছে পোস্টারটা দিয়ে দিব, সেখানে আরও বিস্তারিত তোমরা দেখতে পারবা। তো ঠিক আছে, অনেক সময় নষ্ট করলাম তোমাদের। এখন আমরা যে কাজটা করব, এখন হচ্ছে আমাদের কাজটা হলো পরবর্তী ধাপ আমরা আসলে কি করব। অর্থাৎ আমরা দুইটা ধাপ তো শেষ করলাম, বক্সের ওয়ার্ডগুলো অর্থ জানলাম এবং আমরা প্যাসেজটা রিডিং করলাম। এরপরে আমরা এখন কি করব? খেয়াল করো, আমরা হচ্ছে 3 নম্বরে যে কাজটা করব, আমরা একটা একটা করে সেন্টেন্সকে আলাদা আলাদা সলভ করার চেষ্টা করব। কিভাবে খেয়াল করো, প্রথমে আমরা দেখো, টেলিভিশন হ্যাজ ড্যাশ দ্য মোস্ট কমন অ্যান্ড ওয়াইড স্প্রেড ড্যাশ অফ এন্টারটেইনমেন্ট অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। তাহলে এই যে পুরো বাক্যটা, এখানে দুইটা গ্যাপ আছে। তাহলে এই সেন্টেন্সটাতে কয়টা গ্যাপ আছে? এই সেন্টেন্সটাতে মোট হচ্ছে 2টা গ্যাপ আছে। খেয়াল করো, এখানে মোট কয়টা গ্যাপ আছে? 2টা গ্যাপ আছে। তাহলে এই যে 2টা গ্যাপ আছে, এই 2টা গ্যাপ আমরা তো ফিল আপ করতে হবে। তাহলে খেয়াল করো, এখানে কি হতে পারে? টেলিভিশন হ্যাজ, তাহলে হ্যাজ একটা ভার্ব, কিন্তু হ্যাজ একটা ভার্ব। তাহলে হ্যাজ যে ভার্বটা, এই আমরা জানি হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে কোন ফর্ম হয়? হ্যাভ, হ্যাজ, হ্যাড। যদি কোনো আমরা যে গ্রামারের বেসিক নিয়ম জানি, সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, এগুলোর পরে সবসময় ভার্বের V3 ফর্ম বসে। কি বসে ভাইয়া? V3 ফর্ম বসে। তাহলে V3 ফর্ম যেহেতু বসে, তাহলে আমরা এখানে যে ভার্বটা বসাবো, তাহলে আমাদের সেখানে হচ্ছে V3 ফর্ম। তাহলে কেন? টেলিভিশন হ্যাজ ড্যাশ দ্য মোস্ট কমন, এটা পরিণত হয়েছে। তাহলে পরিণত হওয়া অর্থে কি? তার মানে মোস্ট কমন ওয়াইড স্প্রেড একটা এন্টারটেনমেন্ট, এটা পরিণত হয়েছে। তাহলে এখানে পরিণত হওয়া ইংরেজি কি? পরিণত হওয়া ইংরেজি এখানে কি ইভেন না, এখানে পরিণত হওয়া ইংরেজি হচ্ছে এখানে বিকাম। তাহলে এটার প্রথম অ্যান্সারটা, এইটার অ্যান্সারটা হচ্ছে বিকাম হবে। কি হবে? বিকাম। তাহলে বিকাম কেন হবে? বিকেম কেন হবে না? কারণ হচ্ছে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলোর পরে সবসময় V3 বসে, এই জন্য বিকামিং, টু বিকাম কিচ্ছু হবে না। ওকে, আচ্ছা, আশা করছি প্রথমটা বুঝতে পারছো। তাহলে এরপরের ইয়েটা দেখো, তাহলে অ্যান্ড ওয়াইড স্প্রেড ড্যাশ অফ এন্টারটেইনমেন্ট অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। তাহলে এটা হচ্ছে একটা এন্টারটেইনমেন্টের একটা সবচেয়ে বড় কি রান, সবচেয়ে বড় কি ইভেন্ট, এমন কি এন্টারটেইনমেন্টের সবচেয়ে বড় কি ডিস্টেন্স। এন্টারটেনমেন্ট কি ডিস্টেন্স কি টেলিভিশন? নো। এন্টারটেনমেন্টের কি শো? এন্টারটেনমেন্টের শো তো হয় না। তাহলে এটা হচ্ছে এন্টারটেনমেন্টের কি, এন্টারটেনমেন্টের এভাবে তুমি খুঁজতে খুঁজতে দেখবা এন্টারটেনমেন্টের সোর্স লেখা আছে। অর্থাৎ এটা হচ্ছে ওয়াইড স্প্রেড সোর্স। সোর্স অর্থ কি? সোর্স অর্থ হচ্ছে উৎস। অর্থাৎ এটা এন্টারটেনমেন্টের একটা, বর্তমান দুনিয়ায় একটা এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় উৎস হচ্ছে এটা কি টেলিভিশন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 2টা পেয়ে গেলাম। তাহলে আমাদের এ এবং বি কমপ্লিট হয়ে গেল। এবার আসো,
সেকেন্ড সেন্টেন্সটা দেখো, এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ, তাহলে এখানে সাবজেক্টটা কি, এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস, এই পুরোটা একটা সাবজেক্ট। তাহলে তুমি এখানে খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট পুরোটা, অফ ড্যাশ ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট। তাহলে এই বাক্যের ফরমেশনটা খেয়াল করো, এই বাক্যের গ্রামারটা খেয়াল করো, সেটা হচ্ছে এখানে পুরোটা সাবজেক্ট কিন্তু এই পর্যন্ত। তাহলে এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ড্যাশ ইন্টারেস্ট, এটা পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্টের অংশ। তাহলে এখানে কি আসবে, ইজ টেলিকাস্ট, এটা হচ্ছে ভার্ব, ইজ টেলিকাস্ট এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে ভার্বের আগে, তার মানে এটা হচ্ছে সাবজেক্টের অংশ, সুতরাং এখানে কোনো ভার্ব বসবে? নো, এখানে ভার্ব বসবে না। তাহলে এখানে কি বসতে পারে, দেখো এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ড্যাশ ইন্টারেস্ট, 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 তাহলে কেমন ইন্টারেস্ট খুঁজে বের করতে হবে, কেমন ইন্টারেস্ট। তাহলে এইটা যে টেলিকাস্টটা করে অর্থাৎ প্রচার করে, কি প্রচার করে, অন নিউমেরিয়াস ড্যাশ, তার মানে নিউমেরিয়াস অসংখ্য, অসংখ্য কি প্রকাশ করে, অসংখ্য হচ্ছে কি প্রচার করে বা অসংখ্য কি দেখায় টেলিভিশনের মধ্যে, এখানে অনেকগুলো প্রোগ্রাম দেখায়, রাইট। তাহলে অনেকগুলো কি দেখায়, অনেকগুলো প্রোগ্রাম দেখায়, কিসের ভাবে দেখায়, এই টেলিকাস্টটা হয় কিসের মাধ্যমে, টেলিকাস্টটা হয় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। তাহলে এখানে আমরা লিখতে পারি ইন অ্যান্ড নিউমেরিয়াস কি চ্যানেলস, তাহলে এটা ডি নম্বরটা আমরা পেয়ে গেলাম, অনেকগুলো চ্যানেলের মাধ্যমে কিন্তু হচ্ছে এই টেলিকাস্টটা করা হয়। এবং কিসের টেলিকাস্ট করা হয়, এই বিভিন্ন ধরনের, তাহলে বিভিন্ন ইংরেজি কি, ভ্যারি, তাহলে এখানে হচ্ছে ভ্যারিড, কি হবে এখানে, ভ্যারিড ইন্টারেস্ট, মানে বিভিন্ন ধরনের আগ্রহমূলক যে জিনিসগুলো আছে, প্রোগ্রামগুলো আছে, সেগুলো হচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কি করা হয়, অসংখ্য চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত হচ্ছে প্রচার করা হচ্ছে। তাহলে আমার 4টা হয়ে গেল। এরপরে বলছে অলমোস্ট, প্রায়, এভরি মিডল ক্লাস অ্যান্ড ড্যাশ ওয়ার্কিং, তাহলে কি ওয়ার্কিং মানুষজন, এভরি মিডল ক্লাস অ্যান্ড ড্যাশ ওয়ার্কিং, তাহলে দেখো প্রায় সকল মিডল ক্লাস এবং ড্যাশ ওয়ার্কিং ফ্যামিলিজ হ্যাভ টেলিভিশন সেট, তাহলে সকল ওয়ার্কিং মিডল ক্লাস এবং হচ্ছে এমনকি ইভেন দেওয়া যায় না, ইভেন মানে কি, এমনকি ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিজ হ্যাভ, তার মানে এখানে কি হতে পারে, ইভেন মানে কি, ইভেন মানে হলো এমনকি, তার মানে প্রায় মিডল ক্লাস, সকল মিডল ক্লাস, মধ্যবিত্ত এবং এমনকি কর্মজীবী বা শ্রমজীবী মানুষজন, মানে পরিবারের মধ্যে হচ্ছে টেলিভিশনটা আজকের সময়ে আছে বা সবারই থাকে। এবার আসো এফ নম্বরটা, টেলিভিশন ড্যাশ আর নট অনলি এনজয়েবল বাট অলসো হাইলি এডুকেটিভ। তাহলে এখানে কি হবে, টেলিভিশন একটা সাবজেক্ট, তার মানে বুঝতে পারতেছো এখানে সাবজেক্ট যেহেতু দেওয়া আছে, তাহলে টেলিভিশন, এখানে কিন্তু একটা ভার্বও দেওয়া আছে আর। এখন খেয়াল করো, সাবজেক্ট ভার্ব দুইটা জিনিসে দেওয়া আছে, তাহলে কি করতে হবে, সাবজেক্ট ভার্ব যেহেতু দুইটা জিনিসে দেওয়া আছে, তাহলে আমাদেরকে এখানে যে অংশটা বুঝবে সেটা সাবজেক্টেরই কোনো একটা অংশ হবে, কারণ আমরা জানি ভার্বের আগে, মেন ভার্বের আগে কী থাকে, সাবজেক্টই থাকে। তাহলে যেহেতু এখানে সাবজেক্টের পর আবার গ্যাপ দেওয়া আছে এবং এরপর আবার ভার্বও দিয়ে দিছে, সুতরাং এখানে সাবজেক্টের কোনো একটা অংশই হবে। তাহলে টেলিভিশন প্রোগ্রামস আর নট অনলি এনজয়েবল বাট অলসো হাইলি এডুকেটিভ, তার মানে এটার অ্যান্সার হবে প্রোগ্রামস, কি হবে, প্রোগ্রামস। তাহলে টেলিভিশন প্রোগ্রামস পুরোটা মিলে কি হলো, পুরোটা মিলে একটা সাবজেক্ট হলো, পুরোটা মিলে একটা সাবজেক্ট হলো। তাহলে এই যে আমরা এগুলো সলভ করতেছি, এখানে আমরা কি বলতে চাচ্ছি, এখানে হচ্ছে তুমি দেখবা বাক্যের স্ট্রাকচার অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার দেখবা, কি দেখবা, সেন্টেন্স স্ট্রাকচার, এইটা তুমি দেখবা, ঠিক আছে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার দেখতে হবে, হ্যাঁ, যে এখানে হচ্ছে আসলে নাউন হবে না, এখানে আসলে ভার্ব হবে না, এখানে আসলে অবজেক্ট হবে না, এখানে আসলে প্রিপোজিশন হবে, কি হবে, সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝে ওখানে ওই শব্দটা নিয়ে আসতে পারবা, তাহলে তোমার ওয়ার্ডগুলো খুঁজে বের করতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে যেটা বলছে, এরপরেরটা আমরা সলভ করি। ফর এক্সাম্পল, টেলিভিশন ইজ ইউজড, টেলিভিশন হচ্ছে ব্যবহার করা হয়। তাহলে টেলিভিশন কেন ব্যবহার করা হয়, টেলিভিশন হচ্ছে ডিস্টেন্স লার্নিংয়ের জন্য কিন্তু ব্যবহার করা হয়। কীভাবে বুঝছি আমরা ডিস্টেন্স লার্নিং, কারণ এরপরে বলা হচ্ছে কোর্সেস ড্যাশ বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আর ড্যাশ অন বিটিভি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে ডিস্টেন্স লার্নিং, কি লিখতে পারি, ডিস্টেন্স লার্নিংয়ের জন্য ব্যবহার করা হয়। তাহলে কোর্সেস, এই কোর্সেসগুলো কি হয়, পরিচালিত হয়, রান হয়, পরিচালিত হয়। তাহলে কোর্সেসের মধ্যে রানই হবে, কেন, কোর্সেস হচ্ছে একটা সাবজেক্ট, তারপর একটা ভার্ব হবে, ইমিডিয়েট সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব, তাহলে এখানে রানই হবে। এবং যেহেতু কোর্সেসটা হচ্ছে প্লুরাল, তার মানে এখানে ভার্বটাও প্লুরাল হবে। ওকে, সো রান বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আর ড্যাশ অন ভিটিভি, তার মানে এখানে দেখো এটা হচ্ছে বিটিভির মাধ্যমে কোর্সগুলো হচ্ছে কি, ওপেন ইউনিভার্সিটি কোর্সগুলো কি হয়, দেখানো হয়। তাহলে দেখায় কে, এটা কোর্সগুলো নিজে নিজেরাই দেখাইতে পারে নাকি অন্য কেউ দেখায়,
অন্য কেউ দেখায়, তার মানে এটা প্যাসিভ স্ট্রাকচার। আর প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি বি ভার্বের পরে কি বসে, বি ভার্বের পরে হচ্ছে ভার্বের V3 ফর্ম বসে। আর শোন মানে দেখানো, ঠিক আছে। ওকে, আমাদের আর একটা আছে, হয়ে গেছে। তারপরে হচ্ছে সেভারাল চ্যানেলস লাইক দ্য ডিসকভারি অ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলস টেলিকাস্ট হাইলি ড্যাশ প্রোগ্রাম, হাইলি ইনফরমেশন প্রোগ্রাম, তথ্যবহুল যেটা, ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশন প্রোগ্রাম। এই শেষ। তাহলে এখান থেকে আমরা যে ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি, বা আমরা এখান থেকে যে তিনটা বিষয়কে আসলে ফাইন্ড আউট করতে পেরেছি পুরো ক্লাসের, সেই তিনটা বিষয় কি? এক নম্বর হচ্ছে আমাদের বক্সের ওয়ার্ডসমূহের অর্থ ভালো করে বুঝতে হবে, যত দূর সম্ভব, যত বেশি সম্ভব আমাদেরকে বুঝতে হবে। দুই নম্বর হচ্ছে প্যাসেজটা একবার রিডিং দিতে হবে, রিডিং দেওয়ার পরে প্যাসেজের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে, কোন বিষয় নিয়ে প্যাসেজটা আসছে বা প্যাসেজটা কোন বিষয়ের উপরে সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এটা বোঝা খুবই সহজ। এবং পাশাপাশি হচ্ছে কয়টা সেন্টেন্স আছে এবং সেন্টেন্সগুলোর মিনিং একটু ধরার চেষ্টা করতে হবে, পুরো অর্থ বুঝলে তো হচ্ছে কোনো কথাই নেই। ওকে, আর সর্বশেষ যেটা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখতে হবে, যে এখানে গ্যাপটা কোন জায়গায় আছে, অর্থাৎ এখানে কি সাবজেক্টের পরে গ্যাপ আছে, মানে এখানে কি ভার্ব লাগবে, না এখানে গ্যাপটার মধ্যে হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, না একটা প্রিপোজিশন বসাইতে হবে। এই কনসেপ্টটা যদি তুমি সেন্টেন্স স্ট্রাকচারটা যদি তুমি বুঝতে পারো, তাহলে ক্লোজ টেস্ট উইদাউট ক্লু যেটা আসবে, অথবা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটাই বলো, এই টপিকটা অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার, এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের 4 নম্বর যে তোমাদের সবচেয়ে ভয়ের টপিক যেটা, সেই টপিকটা তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবা। এবং এভাবে তোমরা যদি টেকনিক্যালি একটু পড়াশোনা করো, তাহলে তোমাদের প্রস্তুতি তো ভালো হবেই, পরীক্ষায় প্রশ্ন আনকমন আসলেও তোমরা ম্যাক্সিমাম উত্তরগুলো সঠিকভাবে দিয়ে আসতে পারবা। সুতরাং এই টেকনিকগুলো পালন করার চেষ্টা করো। আর ক্লাস শেষ করার আগে মানে একটা কথা বলে দিচ্ছি, যে তোমরা যারা হচ্ছে ক্লাসটি প্রথমবার, মানে এই চ্যানেলের ক্লাস প্রথমবার দেখছো, তোমাদের যদি ক্লাস ভালো লাগে তাহলে তোমরা ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমরা যদি হচ্ছে এসএসসির শিক্ষার্থী হও, কিংবা তোমরা যদি হচ্ছে এসএসসিতে ভর্তি হও বা সেরকম নতুন শিক্ষার্থী হও, কিংবা তোমরা যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, সেকেন্ড টাইমারও হও, তাহলে তুমি আমাদের সাথে হচ্ছে যুক্ত থাকো। এবং আমাদের যে কোর্স, সেই কোর্স যদি তুমি অ্যাডমিশন প্রার্থী হও, তাহলে সেই কোর্সে তুমি এনরোল করো। ইনশাল্লাহ তোমার উপকার হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।